আসলে এখন ক্রিকেটটা এমন জায়গায় গেছে যে কোনো টিমই চাইবে তাদের হোম অ্যাডভান্টেজটা নিতে। কনফিডেন্সটাকে দেখাইছে যে না আমরা পারি, আমরা পারবো, আমরা করে দেখাবো, এবং তারা করে দেখাইছে। ইন্ডিয়ান ফ্যানদেরকে আমি বলবো যে এসওএল যে আউটটা ছিল সে 100% আউট ছিল, এটা নিয়ে আসলে জল ঘোলা কোনার বা কান্নাকাটি করার কিছু নাই। তোমরা ক্রিকেটের আসল মজা নিতে চাইলে টেস্ট ম্যাচটা দেখো। What is up good people, this is On Field with Fahim, আর আজকে ওয়েট ফাহিম, আপনি আমার শোতে আছেন, আজকে ইন্ট্রোটা আমি দিব। হোয়াটসঅ্যাপ পিপল, দিস ইজ সারোয়ার সেতু ফ্রম জিডি স্পোর্টস। আজকে আমার সাথে আছে অনফিল্ড উইথ ফাহিমের ফাহিম। থ্যাংক ইউ। ফাহিম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। বিপিএল শুরু হয়ে গেছে, চারদিকে পুরো ফেস্টিভ একটা মুড। কিন্তু আজকে আমি আপনাকে যে জন্য ইনভাইট করছি, আমি বিপিএল নিয়ে আপনার সাথে কথা বলবো না, আমি আজকে আপনার সাথে কথা বলবো অন্য কিছু নিয়ে। সকালে আজকে আপনি খেলা দেখছেন? অবশ্যই বর্ডার গাভাস্কার ট্রফি যেভাবে যাচ্ছে, তো সেটা আসলে ক্রিকেট প্রেমী হিসেবে না দেখে পারা যায় না। অবশ্যই টেস্ট ক্রিকেটের আসলে মজাটাই তো হলো যে পঞ্চম দিন, এবং আজকে বর্ডার গাভাস্কার ট্রফির পঞ্চম দিনের খেলা ছিল। আপনি যেহেতু খেলাটা দেখছেন, আপনার কাছে এই পঞ্চম দিনের খেলার হাইলাইটস কি মনে হয়েছে? এখন পঞ্চম দিন নিয়ে যদি কথা বলতে হয় ভাই, সবার আগে চলে আসবে জয়সওয়ালের সেই আউটটা। অফকোর্স ফার্স্ট অফ অল আমাদের থার্ড আম্পায়ার হিসেবে ছিল বাংলাদেশি আমাদের সৈকত ভাই, ভাই। এবং আমরা কিন্তু সবাই জানি উনি কতটা নির্ভুল ডিসিশন দিয়ে থাকে, এবং ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু উনি এটার জন্য ফেমাস অ্যাকচুয়ালি। আজকে আমরা যে জিনিসটা দেখতে পাইছি যে জয়সওয়ালের ওইটা এজ ছিল, একটা সুন্দর ডেভিয়েশন আমরা দেখতে পাইছি। অ্যান্ড আমি যখন খেলা দেখতেছিলাম আমি ক্লিয়ার সাউন্ড পাচ্ছিলাম। আমি সকালবেলা খেতে খেতে আর কি খেলা দেখতেছিলাম, তো ওই মোমেন্টে আমি শিওর ছিলাম সেটা আউট হবে। বাট যখন আমরা স্নিকোমিটারে জিনিসটা দেখতে পাইছি, দেখলাম যে ওয়েভটা সেখানে কোনো স্ট্রং বা বড় ওয়েভ ছিল না, বাট ডেভিয়েশন কিন্তু ক্লিয়ার ছিল, এবং বলের লাইনও কিন্তু ডেভিয়েশনটা কিন্তু প্রমাণ করে এবং ইন দ্য রিয়েল টাইমে কিন্তু আমরা কিন্তু সাউন্ড পাইছি, বাট সাউন্ড বলতে স্নিকোর মধ্যে দেখা গেল যে কোনো কিছু এখানে এজ নাই। ইন্টারেস্টিং। তো ভাই আমার কাছে পার্সোনালি মনে হয়েছে ডিসিশনটা একদম পিন পয়েন্ট ছিল, অ্যাকুরেট ছিল। বাট আপনার কাছে আমি একটা আপনার অপিনিয়ন জানতে চাবো যে এই যে দেখলেন আমরা স্নিকোমিটারে কিন্তু অনেক ভরসা করি। ইনফ্যাক্ট অনেক দেশেই অস্ট্রেলিয়ার মতো এত টেকনোলজি থাকে না যে হচ্ছে আপনাকে ডেভিয়েশনটা এত ক্লিয়ারলি দেখাবে। সো এই যে টেকনিক্যাল যে ফল্ট, এটা আসলে কেন হয়েছে বা কোথায় আপনি ভুলটা দেখতেছেন? আচ্ছা, আমি আপনাকে বলি স্নিকোর ব্যাপারটা আমি আপনার কাছে ক্লিয়ার করি। স্নিকো ব্যাপারটা হইছে কি যে এটা একটা ডিভাইস, যে ডিভাইসটা স্টাম্পের কাছে থাকে, এবং স্নিকোর মেইন কাজটা হইতেছে ব্যাকগ্রাউন্ডে যত নয়েজ আছে স্টেডিয়ামে, যে ক্রাউডের যে সাউন্ড বা আদার্স যে সাউন্ডগুলো আছে, এই সাউন্ডগুলোকে রিমুভ করে বলের অ্যাকচুয়াল যে সাউন্ডটা হয় সেই সাউন্ডটাকে ক্যাপচার করা। রাইট। সো আজকে আমরা কি দেখলাম যে যখন বলটা যখন ব্যাক পাস করতেছে, আমরা এখানে কোনো স্নিকও দেখি নাই। এটার একটা কারণ হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন জয়সওয়াল যে শটটা খেলছে ও কিন্তু পুল করতে চাইছে। রাইট। সো ও যখন পুল করছে, ওর ব্যাট এবং বল যে বেশ ভালোই একটা বাউন্স ছিল, স্ট্যাম্প থেকে দেখবেন যে এটা বেশ দূরে ছিল। রাইট। যেখানে বেসিক্যালি প্রবলেমটা হয়েছে, স্ট্যাম্প থেকে দূরে থাকার কারণে ওই সময় ওই যে ডিভাইসটা ওই জায়গায় ছিল, ওই ডিভাইসটা আসলে ওই সাউন্ডটাকে ক্যাপচার করতে পারেনি। দ্যাটস ওয়াই স্নিকোতে কোনো এজ দেখা যায়নি। বাট অস্ট্রেলিয়ার মাটিতে যেটা হয়, ওরা কিন্তু একটা দুইটা টেকনোলজিতে কিন্তু ওরা কিন্তু ডিপেন্ডেন্ট না, ওরা লটস অফ টেকনোলজিস দেয়ার। ওরা হটস্পট ইউজ করে বা আদার্স ইউজ করে, যদিও আজকে হটস্পট ইউজ করার প্রয়োজনই হয়নি। তার কারণ হচ্ছে আপনি দেখছেন যে বলের কিভাবে ডেভিয়েশনটা চেঞ্জ হয়েছে। বল যে লাইনে ছিল, যখন তার ব্যাট পাস করতেছে স্পষ্ট দেখা গেছে কিন্তু বলের পুরো লাইন চেঞ্জ চেঞ্জ হওয়ার কোনো কারণ নেই। মানে শুধু শুধু তো আর চেঞ্জ হবে। রাইট, যদি সুইং হতো সেটা কিন্তু শুরুর দিকে আমরা বুঝতে পারতাম সুইং হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি চেঞ্জটা হয়েছে যার গ্লাভসের যখন টাচ করছে বা পাস করতেছে, পরে দেখবেন যে আপনি চেঞ্জ হয়ে গেছে। সো এই জায়গাতে সৈকত ভাই আম্পায়ার ছিল, এবং তিনি খুবই দুর্দান্ত একটা এবং বোল্ড একটা ডিসিশন আমি বলবো। কারণ অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মতো ম্যাচ, এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচ যেখানে কিনা ইন্ডিয়ার চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার একদম বাঁচা মরার লড়াই বলবো আমি, একদম বাঁচা মরার লড়াই ছিল দুই দলের ক্ষেত্রেই কিন্তু বাঁচা মরার দুই দলের জন্যই। কিন্তু সেই জায়গা থেকে সৈকত ভাই যে ডিসিশনটা দিচ্ছে আউটস্ট্যান্ডিং, আমার কাছে খুবই ভালো লাগছে স্ট্যান্ডটা, এবং আই ফিল রিয়েলি প্রাউড টু বি এ বাংলাদেশি। এরকম একটা ভালো ডিসিশন আসলো। সো এইটা থেকে কিন্তু আরো একটা জিনিস প্রমাণ হয়, যেমন আমরা যেরকমটা ডিআরএস এ দেখে থাকি যে মানে ওই আমরা যখন দেখবো যে এলবিডব্লিউ হচ্ছে, এরপরেও কিন্তু আমরা দেখি যে অনফিল্ড আম্পায়ারের ডিসিশনকে অনেকটা প্রায়োরিটি দেওয়া হয় যখন স্টাম্পে লাগা সত্ত্বেও। সো এই ব্যাপারটা কিন্তু ওখানেই আমাদেরকে আবার টেনে নিয়ে যাচ্ছে যে আসলে টেকনোলজিক্যাল কিছু ইরর থাকতে পারে, এবং আমাদেরকে সেই জিনিসটা ওভারলুক করতে হবে। এবং এটা নিয়ে কিন্তু নাসির হোসেন, ইংল্যান্ডের নাসির হোসেন, উনি কিন্তু কিছুদিন আগে একটা টেস্ট ম্যাচ, আমি মনে নেই কার সাথে, সেখানে কিন্তু উনি খুব সুন্দর করে বুঝাই দিয়েছিলেন। সম্ভবত ইন্ডিয়া এবং ইংল্যান্ডের যে টেস্ট সিরিজটা হয়েছিল চ্যাম্পিয়নশিপে, সেখানে যে মার্জিন অফ ইরর বলতে একটা ব্যাপার আছে, সেটা তিনি খুব সুন্দর করে, এটা আপনি ইউটিউবে গেলেই পাবেন। সেটা নিয়ে আমি এখন বিস্তারিত আলাপে যাচ্ছি না, বাট টেকনোলজির উপর আপনি 100% রিলাই করতে পারেন না, কারণ টেকনোলজি কখনোই 100% আপনাকে রেজাল্টটা দিবে না, এটা কখনোই সম্ভব না। বাট সেই জায়গা থেকে
আমার কাছে মনে হয় যে আজকে যে ডিসিশনটা ছিল এটা নিয়ে বিতর্ক হচ্ছে, প্রচুর আলাপ হচ্ছে, বিশেষ করে ইন্ডিয়ানরা কিন্তু মানতেই পারতেছে না যে, এবং জয়সওয়ালের আপনি যদি রিয়াকশনটা দেখেন, সে রিয়েল টাইমে সে কিন্তু এটা রিয়েক্ট করে ফেলছে, যে এবং সে আম্পায়ারের সাথে গিয়ে সে কথা বলতেছিল ব্যাপারটা নিয়ে, এবং যখন সে মাঠ থেকে বেরোচ্ছিল সে যে খুবই রাগান্বিত ছিল সেটা কিন্তু Frustrated তার ছিল প্রচুর। খুবই ফ্রাস্ট্রেটেড ছিল স্বাভাবিকভাবেই, কারণ Oh, জেএসএল এর উপরেই পুরো ম্যাচটা ডিপেন্ড করছিল যে ইন্ডিয়ার আসলে ভাগ্যটা কোন দিকে যাচ্ছে, রাইট। এমন ভাবে তারা কোলাপস করছে ব্যাটাররা, সে জায়গায় একমাত্র জয়সওয়াল একটা প্রান্তে দাঁড়াইছিল এবং মনে হচ্ছিল যে জয়সওয়াল সম্ভবত ম্যাচটা বাঁচায় দিলেও দিতে পারে, সেই জায়গাতে খুবই ক্রুশাল একটা উইকেট ছিল, ফার্স্ট্রেটেড হওয়াটা খুব এই জায়গা থেকে আমার একটা জিনিস মনে পড়লো যে ইন্ডিয়ার অ্যাপ্রোচটা আপনার কাছে আজকে কেমন মনে হয়েছে? ফার্স্ট অফ ইন্ডিয়া অল আমরা কিন্তু যে ইকুয়েশনটা জানতাম যে হুম, ইন্ডিয়ার যদি ফাইনাল খেলতে হয় তাদেরকে জিততে হবে, জেতা ছাড়া তাদের কাছে আর কোনো অপশন নাই। নাই। বাট আমার কাছে যখন মনে হয়েছে, একটু আমি আগের দিনেও ফেরত যাই, যখন আমার কাছে মনে হয়েছে যে ৯১ রানে অস্ট্রেলিয়া যখন ৬টা উইকেট হারায়, ইন্ডিয়া বোধহয় ওভার কনফিডেন্ট সেই জায়গাটায় হয়ে গিয়েছে। আমার কাছে পার্সোনালি এটা হুম, মনে হয়েছে। অন্য যে কারো মতামত আলাদা থাকতেই পারে, হুম। সেটা নিয়ে আমি আর কিছু বলব না। জিনিসটা হয়েছে তারা ওই যে ওভার কনফিডেন্ট হয়ে ম্যাচটা আমার কাছে মনে হয় সেখান থেকে এই যে এত বড় একটা টার্গেটে চলে আসছে। এবং আজকের দিনের শুরুর দিক থেকে আমি যদি বলি, ইন্ডিয়ার অ্যাপ্রোচটা আমার কাছে মনে হয়েছে শুরুর দিক থেকে ম্যাচ জেতার মতো ছিল না। শুরুর দিক থেকে তারা হয়তো ট্রাই করছে, বাট তাদের কাছে মনে হইছে যে না, সিরিজ বাঁচাইতে পারলেই বোধহয় আমাদের জন্য অনেক। আমরা অলরেডি হাল ছেড়ে দিছি। ওই যে বাংলাদেশের ম্যাচের এগেইনস্টে আমরা যেরকম ইন্ডিয়াকে নার্ভি বা ওরকম মেন্টালিটি স্ট্রং একটা টিম দেখি, অস্ট্রেলিয়ার সামনে কিন্তু আপনি যতই বলেন কোহলি ধাক্কা দেখ বা যাই করুক, অস্ট্রেলিয়ার সামনে তারা বাচ্চা হয়ে যায়। ঠিক আছে? এখন যদি পুরো ম্যাচটার কথা যদি বলি, অস্ট্রেলিয়া খুব সুন্দরভাবে শুরুটা করছিল। হুম, যেহেতু পিচটা আমার কাছে মনে হয়েছে স্পোর্টিং একটা পিচ। বাট সেকেন্ড ইনিংসে যখন অস্ট্রেলিয়া ব্যাট করতে নামে, তখন আমার কাছে মনে হচ্ছিল শুরুর দিক থেকে না পিচটা বোধহয় চেঞ্জ হচ্ছে, অন্যরকম বিহেভিয়ার দিচ্ছে। বাট দ্য ওয়ে অস্ট্রেলিয়া ফিনিশড দেয়ার ইনিংস, আমার কাছে মনে হয়েছে ওই জায়গায় এক্ষেত্রে নাথান লায়নের লায়নের এবং লাস্ট উইকেট জুটিতে বোল্যান্ডের সাথে বোলিংটা এই যে জুটিটা করছে রাইট। আউটস্ট্যান্ডিং। আমার কাছে না ভাই ওই জায়গাটাতে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি পিচটা না আসলে নষ্ট হয় নাই। অস্ট্রেলিয়ান ব্যাটাররাই ভুল করছে এবং সেই পিচটা অবভিয়াসলি তারা ইউটিলাইজ করতে পারছে। এবং অস্ট্রেলিয়ানের নার্ভ যে অনেক বেশি স্ট্রং এটা কিন্তু একটা দুর্দান্ত একটা কিন্তু জলজন্ত প্রমাণ আমরা গতকালকে দেখছি। নাথান রাইট, লায়ন রাইট। এবং স্কট বোল্যান্ড ১১ নাম্বার এবং ১০ নাম্বার ২ জন ব্যাটার যেভাবে 50+ রানের একটা পার্টনারশিপ করছে। মোস্ট ইম্পোর্টেন্টলি তারা টাইম স্পেন্ড করছে পিচে। রাইট। কারণ যেইভাবে উইকেট যাচ্ছিল এবং জাসপ্রীত বুমরাহর কথা তো বলতে পুরো সিরিজে তিনি আগুন বোলিং করছেন। মানে লিটারেলি আমার কাছে মনে হইতেছিল যে ২০১৪-১৫ সালের দিকে যে অ্যাসেসটা হইছিল, মিচেল জনসন ওই সময় যে একটা রাইট। ইংল্যান্ডকে যেভাবে তিনি ডেস্ট্রয় করে দিয়েছিল, আমার কাছে বুমরাকে ঠিক জনসনের মনে হইছে যে একটা রিজন। যে এক যে রিক্রিয়েট করতেছে সে ব্যাপারগুলো। সো ওই জায়গা থেকে নাথান লায়ন এবং স্কট বোল্যান্ড যেভাবে টাইম স্পেন্ড করছে, এতগুলো বল খেলে দিছে, বোল্যান্ডের কথা কিন্তু স্পেশালি কিন্তু মানতেই হবে। একটা বোল্যান্ড কিন্তু হোম বয়, তার হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হোম ইয়েস, গ্রাউন্ডে খেলা। রাইট, তো আমার কাছে মনে হয় সেই যে কনফিডেন্সটাকে সে ইউজ করেছে। অ্যান্ড প্রবাবলি অস্ট্রেলিয়া যে কেন মানে ক্রিকেটের একমাত্র সবথেকে বড় পরাশক্তি সেটা হুম, আবারও প্রমাণ করছে। তারা রাইট। অ্যাকচুয়ালি দেখাইছে যে আমরা আসলে ফাইনাল ভাই উই খেলতে আর আসছি। নাম্বার 1 আমরা আসলে সিরিজ জেতা পরের ব্যাপার। আমরা আসলে ফাইনাল খেলবো রাইট, অ্যান্ড পরের সিরিজের উপর আমরা আসলে ওয়েট করব না। রাইট, শ্রীলঙ্কা রাইট, সিরিজে আমরা ওয়েট করব না। আমরা রাইট। এই সিরিজেই ডান অ্যান্ড ডাস্টেড করে দিতে চাই। অফকোর্স এবং বিশেষ করে প্যাট কামিন্সের ক্যাপ্টেন্সি নিয়ে যদি আমি বলি যে এটা নিয়ে কিন্তু কালকে আলাপ হচ্ছিল যে অস্ট্রেলিয়াকে এই জায়গা থেকে একটু কি ডিসিশন মেকিং এ ভুল করে ফেললো। লাস্টের কি আধা ঘন্টা কি ইন্ডিয়াকে তারা ব্যাট করতে পাঠাইলে কি ভালো হইতো হ্যাঁ, কিনা? অনেক কারণ কথা হইছে। কালকে যদি এরকম হঠাৎ ধরেন যে ২-৩ টা উইকেট যদি ফেলে দিতে পারতো অস্ট্রেলিয়া, তাহলে কিন্তু ইন্ডিয়া কিন্তু আজকে শুরু থেকে ব্যাকফুটে থাকতো। রাইট, রাইট, সো রাইট। এটা নিয়ে আলাপ হচ্ছিল। কিন্তু এটা প্যাট কামিন্স। রাইট। এটা প্যাট কামিন্স ব্যাট যে টেনিসের উপরে আপনার ভরসা করতে হবে। সে রাখতেই এরকমটা আসলে রাখতেই দেখাইছে। হবে। আচ্ছা, আপনার কাছে আরেকটা জিনিস আমি আসলে কোয়েশ্চেন করতে চাই। দেখেন সিরিজ এখন একটা টেস্ট বাকি আছে। সো আপনি এই যে লাস্ট ম্যাচটা সিডনিতে যেটা আরকি হতে যাচ্ছে, সেটাতে আপনি আসলে কি এক্সপেক্ট করতেছেন? অস্ট্রেলিয়া যেই মন মানসিকতা নিয়ে খেলে তারা কখনোই নেগেটিভ ক্রিকেট খেলে না। সো রাইট। অস্ট্রেলিয়ার ইকুয়েশনটা আমি আপনাকে যদি বলি, টেস্ট চ্যাম্পিয়নশিপ আমরা অলরেডি জানি যে সাউথ আফ্রিকা গতকালকে আরেকটা দুর্দান্ত ম্যাচ, সেটা নিয়ে আমি একটু পরে আপনার কাছে আসবো। তার আগে বলিনি যেহেতু সাউথ আফ্রিকা ফাইনালিস্ট হয়ে গেছে, এখন ফাইনালের দৌড়ে আছে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। এই ৩ জন ছিল। সেই জায়গা থেকে ইন্ডিয়া আজকে যেহেতু ম্যাচটা হেরে গেছে, সো ইন্ডিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের জার্নি এইখানেই শেষ। সলিল সমাধি হয়ে গেছে তাদের। অস্ট্রেলিয়ার সামনে ইকুয়েশনটা ছিল যে এই আজকের মেলবোর্নের ম্যাচটা এবং সিডনি যে লাস্ট টেস্টটা আছে এবং শ্রীলঙ্কা তারা অ্যাওয়ে ২ টা ম্যাচ খেলবে। ৪ ম্যাচের মধ্যে ২ টা তাদের জিততেই হবে। তবেই তারা ফাইনালে যাইতে পারবে। সেই জায়গা থেকে একটা ম্যাচ তারা জিতে গেছে। আর একটা ম্যাচ জিতলেই ফাইনাল। আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কায় গিয়ে ম্যাচ জিতবে। শ্রীলঙ্কায় গিয়ে তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের টিকেটটা কাটবে, এই অপেক্ষা অস্ট্রেলিয়া করবে না। রাইট। সিডনিতেই তারা একদম আমার কাছে মনে হয় যে লাউড অ্যান্ড ক্লিয়ার থাকবে তাদের মেসেজটা যে গো অ্যান্ড কিল দেম। আমার কাছে এটা মনে হয়। এবং
ইন্ডিয়ার ক্ষেত্রে আপনার কি মনে হয় যে ইন্ডিয়া আজকে যে অ্যাপ্রোচটা দেখাইলো মানে আমার কাছে রিসেন্ট পাস্টে ইন্ডিয়ার আমি এরকম নেগেটিভ মানে অ্যাপ্রোচে ব্যাট করতে আমি ইন্ডিয়াকে দেখি নাই। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হাতছানি তাদের সামনে। ২ টা ম্যাচ যদি তারা জিতে যায় খুব ভালো সম্ভাবনা থাকতো। সেই জায়গা থেকে ইন্ডিয়া আজকে মনে হচ্ছে শুরু থেকেই খুবই নেগেটিভ একটা অ্যাপ্রোচ মানে ড্র এর জন্য খেললো। মানে এখানে কি আপনার কাছে মনে হয় যে নিউজিল্যান্ডে যে হোম যে সিরিজে তারা হোয়াইট ওয়াশ হইছে এটার কি একটা ইফেক্ট তাদের পড়ছে যে না ভাই একটা সিরিজ আমরা হারছি, এই সিরিজটা আমরা হারতে চাই না। এটা যেভাবে হোক আমরা সিরিজটা লেভেল করে যাইতে চাই। এরকম কি কিছু মনে হইছে কিনা আপনার কাছে? আমার কাছে যদি এই পয়েন্টটা নিয়ে জিজ্ঞেস করেন, আমি বলব যে একটু বোল্ড কথাটা হবে। সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে কোহলি অ্যান্ড রোহিত শর্মার টেস্ট জার্নিটা বোধহয় শেষের দিকে চলে আসছে এবং সাচ এ বোল্ড স্টেটমেন্ট ভাই। আমার কাছে এটা মনে হয় কারণ হচ্ছে আপনি চিন্তা করেন আপনার দলে ২ জন মানে এখন বর্তমান সময়ের সবথেকে অভিজ্ঞ খেলোয়াড় ২ জন তারা। এখন আপনি তাদের কাছ থেকে কি এক্সপেক্ট করেন যে আপনার যদি সুযোগ থাকে ফাইনালে যাওয়ার এই ২ জনকে তো আপনি প্রধান দায়িত্ব দিবেন, রাইট? অফ আপনি কোর্স, একটা অফ কোর্স। ইয়াংস্টারের কাঁধে ওই না, জিনিসটা চাপায়া দিন। না এর আগে এরপর রাইট, রোহিত কোহলি এর আগে প্রচুর ম্যাচ খেলছে অস্ট্রেলিয়ায়। রাইট। তো আমার কাছে মনে হয়েছে যে মানসিক ব্যাটেলটাতে তারা অস্ট্রেলিয়ার কাছে না হেরে গিয়েছে। এই যে ২ জন এত এক্সপেরিয়েন্সড ক্যাম্পেইনার হয়েও তারা ইয়াংস্টারকে পথটা দেখাবে। আমরা পথটা সেট করে রাখবো, তোমরা ফিনিশ করে আসবা। যারা ওই পথটা সেট করতে পারে নাই এবং আমার কাছে মনে হয় যে সবকিছুরই একটা শেষ আছে। সো নো হেট অন কোহলি, বাট আমার কাছে মনে হয় যে জার্নিটা বোধহয় শেষের দিকে চলে আসছে অ্যান্ড আপনাদের অ্যাডমিট করা উচিত। লাইক টেস্টে কবে এত ফ্লুয়েন্টলি, কনসিস্টেন্টলি কোহলি পারফর্ম করে গেছে সেটা আমার খুব বেশি একটা মনে পড়তেছে না। আমরা কিন্তু কোহলির ডাউনফলটা বেসিক্যালি দেখছি ২০২০ সালের পর রাইট। থেকে। কোহলির ওই সময় আমি যদি জো রুটের কথা যদি আমি বলি যে জো রুট কিন্তু ২০২০ অব্দি কিন্তু জো রুটের সেঞ্চুরি ছিল মাত্র ১৭টা না ১৮টা। সেই জায়গায় কোহলি, স্মিথ, উইলিয়ামসনদের 25 প্লাস সেঞ্চুরি ছিল। সেই জায়গা থেকে কিন্তু লাস্ট ৪ বছরে রুট প্রায় ১৮টা ১৯টা সেঞ্চুরি করে সবাইকে ছাড়াই চলে গেছে। সেই জায়গা থেকে কিন্তু কোহলি কিন্তু আমরা কিন্তু একসময় মনেই হচ্ছিল যে আচ্ছা যদি ১০০টা সচিনের যে ১০০ সেঞ্চুরি রেকর্ডটা দিচ্ছে সেটা যদি ভাঙে সেটা কোহলি। কোহলি হবে বাট না ভাঙতে পারলে এটলিস্ট টেস্টের যেই এটা ছিল সেটা এটলিস্ট কোহলি অ্যাচিভ করতে পারবে তার সেঞ্চুরি সময়। সেই জায়গাতে কোহলি খুবই ডিসঅ্যাপয়েন্ট করছে। হ্যাঁ, তার সবকিছুর একটা শেষ আছে। রোহিত কোহলি তাদেরকে এটা এই রিয়েলিটিটা মানতে হবে। টি-20 থেকে তারা অলরেডি কিন্তু অবসর নিয়ে নিচ্ছে। আমি আপনার সাথে একমত কিছুটা কিন্তু আমি আসলে রোহিতের আমি শেষ দেখলেও আমি মনে হয় যে কোহলির আরো কিছু দেয়ার বাকি আছে। আমার কাছে মনে হয় যে সে যেই চ্যাম্পিয়ন প্লেয়ার সে আরো কিছু দেয়ার দেখতেছেন না। আমি আমি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে হয়তোবা কোহলি একটা কামব্যাক দিতে পারে। কারণ কোহলি কিন্তু ওই আমি কিন্তু চ্যাম্পিয়ন্স পার্টিকুলার টেস্টের কথা বলছি। লাইক আমি ইয়া ওকে এবং টেস্ট ক্রিকেটটাও যদি আমি বলি যে আমার কাছে সে কিন্তু এই সিরিজে একটা সেঞ্চুরি পাইছে। হ্যাঁ? সেই জায়গা থেকে রোহিত একদমই কিছুই করতে পারে না এবং রোহিতের এই অফ ফর্মটা কিন্তু আরো আগে থেকে। বাংলাদেশ সিরিজ থেকে যদি আপনি খেয়াল করেন এখন নিউজিল্যান্ড সিরিজ কোনখানেই সে রান করতে পারে নাই। সো আমার কাছে মনে হয় যে আশ্বিন যে ডিসিশনটা নিছিল যে সে বুঝতে পারছে যে দলে আসলে সে একটা বোঝা হয়ে আছে। সে জায়গা থেকে সে সুন্দর করে সরে গেছে। আমার কাছে মনে হয় যে রোহিত শর্মারও ভাবার সময় হইছে এবং আই গেস যে নেক্সট ম্যাচে সে নিজেকে স্কোয়াড থেকে সরায় নিয়ে চিন্তা শুভমন করবে। গিলকে সুযোগ করে দেবে বা সরফরাজ খানের মতো প্লেয়ার তাদের বেঞ্চে বসে থাকে। তাদেরকে সুযোগ করে দেয় এবং কোহলি বিরাট দুঃখিত রোহিত শর্মা স্টেপ ডাউন করবে এবং আই গেস যে দ্যাট উড বি দ্য বেস্ট ডিসিশন ফর হিম। আমার সো এই যে অবস্থা এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অলরেডি সাউথ আফ্রিকা পাকিস্তানের ম্যাচ আমি বলছিলাম যেটা আমি পরে আপনার কাছে আসবো। রাইট। কালকে কিন্তু একটা দুর্দান্ত আরেকটা ম্যাচ আমরা দেখছি এবং শেষ মুহূর্তে গিয়ে সাউথ আফ্রিকা যেইভাবে পাকিস্তানকে নকআউট করে দিয়ে ম্যাচটা জিতে নিল কি বলবেন? এই ম্যাচটা আমার কাছে মনে হয়েছে শুরুর দিক থেকে বেশ ইন্টারেস্টিং। শুরুতে ম্যাচের শুরুর দিকের কথা বলে আমার কাছে মনে হয়েছিল যে পিচটা না ব্যাটিং ফ্রেন্ডলি। সেখানে যখন সাউথ আফ্রিকা টসে জিতে মানে বোলিং এর ডিসিশনটা নিল, রাইট? তো ওই মোমেন্টে আমার কাছে মনে হলো যে আচ্ছা অ্যাকচুয়ালি ভুল হলে কেন? কারণ ১ম ১৩ ওভারে দেখতেছিলাম যে পাকিস্তান সুন্দর ব্যাট করতেছে। মনে হলো সাউথ আফ্রিকার ডিসিশনটা কি তাদের বিপক্ষে চলে যাচ্ছে কিনা? বাট ওই মোমেন্টে একটু তারা গ্যাম্বলিং করলো এবং পাকিস্তান আস্তে, আস্তে কোল্যাপস করতে শুরু করলো। তখন মনে হয়েছে যে না বাবুমা অ্যাকচুয়ালি প্ল্যান করেই জিনিসটা করছে। ইয়েস। অ্যাকচুয়ালি পিচের থেকে বেশি সে তার দলকে বিশ্বাস করে এবং সে পাকিস্তানকে আরো বেশি বিশ্বাস করে যে না এরা ব্লান্ডার করবে। অফকোর্স এবং মজার বিষয় হইতেছে যে একটা হইতেছে যে আনপ্রেডিক্টেবল টিম এটা হচ্ছে চোকার্স। রাইট। সো কালকে কিন্তু অলমোস্ট টার্গেট কিন্তু খুবই অল্প ছিল সাউথ আফ্রিকার জন্য। সেই জায়গাতে ওরা কিন্তু অলমোস্ট চোক করে ফেলছিল। অলমোস্ট করে ওরা ফেলছিল। কত রান একদমই ১০০ রানে করতে পারেনি ৬-৭ টা উইকেট তাদের পড়ে গেছে। সেই জায়গা থেকে একদম মার্ক ইয়ানসন এবং রাবাদা কি বলবেন? এবং এই জিনিসটা থেকে না আমি একটা এক্সাম্পল হিসেবে বলতে চাই যেমন বাংলাদেশ ক্রিকেটটাকে এখানে আমি একটু টেনে আনবো। দেখেন আপনি বড় যতগুলো পরাশক্তি আমরা দেখতে পাই তারা বিভিন্ন সিচুয়েশনে পড়ে যায় যেখানে আসলে হুম, তাদের দল খুব বাজে অবস্থায় থাকে। হুম, টপ অর্ডার, মিডল অর্ডার কিছু করতে পারে না। সেখান থেকে যেমন অস্ট্রেলিয়া ইন্ডিয়া ম্যাচটাতে তাদের টেইল এন্ডাররা যেমন হাল ধরেছে। হুম, সাউথ আফ্রিকা পাকিস্তান ম্যাচে আমরা দেখেছি যে তাদের টেইল এন্ডাররা তাদের দলকে ফাইনালে নিয়ে যাওয়ার জন্য কিন্তু নিজেদেরকে পুশ আপ করছে। তাদের হুম, হুম, ব্যাটিং হুম, স্কিল হুম, যাই থাকুক হুম। সেটাকে তারা ওভারকাম করে নিয়ে আসছে
কনফিডেন্সটাকে দেখাইছে যে না আমরা পারি, আমরা পারবো, আমরা করে দেখাবো এবং তারা করে দেখাইছে। আমার কাছে মনে হয় মেন্টালিটিটা একটা বড় ব্যাপার অফকোর্স, যেটা অফকোর্স। কারণ আধুনিক ক্রিকেটটা ভাই এমন জায়গায় চলে গেছে, এখানে এখন আপনি আগে আমরা টেস্ট ক্রিকেটে কি দেখতাম যে ৬ টা জেনুইন ব্যাটসম্যান নাও, ৭ নম্বর একটা কিপার নাও, ব্যাটিং পারলে পারলো, না পারলে নেই, ৪ টা জেনুইন বোলার নিয়ে নাও, টেস্ট ম্যাচ খেলতে নাও। বর্তমানে যে ওয়ার্ল্ড আমরা ক্রিকেট কিন্তু ৫ আসলে বল চেঞ্জ দেখতেছি, রাইট, টি-20 র মতো হিট করে রাইট, ফেলতেছে। রাইট, সেখানে অনেক রেভলিউশন রাইট, চলে আসছে। রাইট। তো আমার কাছে মনে হয় এরকম স্ট্রং মেন্টালিটি থাকা উচিত। এবং বোলারদের কাজ শুধু এখন শুধু বোলিং করা না, আরো ব্যাটিংও আপনাকে সাপোর্ট ফোকাস করতে দিতে হবে। হবে। কারণ এখন ক্রিকেটটা এত ফাস্ট হয়ে গেছে, ব্যাটসম্যানটা এখানে এসে আসলে ওই টেম্পারমেন্টটা ধরে রাখা আধুনিক রাইট। ক্রিকেটে এসে এটা ইটস কোয়াইট ইম্পসিবল। সো আপনাকে হিট করতে হবে, রান করতে হবে এবং আপনি প্রতিদিনই সাকসেস হবেন না। আপনি যেদিন আপনি কোলাপস করবেন, ফেইল করবেন, আপনার টেল এন্ডটা আপনার টিমের হাল ধরবে, যেটা আমরা লাস্ট ২ ম্যাচে আমরা দেখছি। দুর্দান্ত একটা উইক গেল। কি বলবেন আপনি বক্সিং ডে টেস্ট গুলো নিয়ে? আ আমার কাছে মনে হয়েছে ক্রিকেট প্রেমীদের জন্য ভাই খুবই দারুণ একটা সময় গেছে। আমরা খুবই মানে দারুণভাবে জিনিসগুলো এনজয় হু, হু। করছি। বিকজ আমরা বর্তমান সময় বা এই জেনারেশনের সবাই কিন্তু টেস্ট ম্যাচকে বোরিং জিনিস দেখে রাইট, থাকে। রাইট, বাট যারা আমরা ওজি ফ্যান রাইট, বা যারা রাইট, আগে থেকে খেলা দেখি, রাইট। তাদের সাথে কিন্তু টেস্ট ম্যাচের একটা আলাদা ইমোশন আছে। অফকোর্স, এবং অফকোর্স। এই জিনিসগুলা আমাদেরকে আসলে ইয়াং জেনারেশনকে আসলে মেসেজটা দিতে বাধ্য হুম। করে যে না আসলেই টেস্ট ক্রিকেটের মধ্যে আসল ক্রিকেটীয় যে বাইবেল রাইট, লুকানো আছে। রাইট, রাইট, তোমরা ক্রিকেটের আসল রাইট, মজা নিতে রাইট, চাইলে রাইট। টেস্ট ম্যাচটা দেখো এবং অফকোর্স। দ্যাট উইল বি মাই সাজেশন টু এভরিওয়ান। বাট রাইট। আমি যদি বলি যে সাউথ আফ্রিকার পার্সপেক্টিভ থেকে বলি, আমার কাছে মনে হয়েছে তারা কম্পারেটিভলি একটা ইজি রান থেকে এইখানে আসছে। হুম, হুম, হুম। আপনি যদি দেখেন যে নিউজিল্যান্ড বাধা ছাড়া বোধহয় তারা তেমন কোনো শক্ত না, প্রতিপক্ষ না, পায়নি। মেক্সিমাম ম্যাচগুলোই তারা হোমে খেলছে। তারা অ্যাওয়ে সিরিজ সম্ভবত নিউজিল্যান্ডে খেলছে, যেটা তারা ২ টাই হারছে। হারছে। এবং ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তারা ২ টা ম্যাচ খেলছে। ওইখানে তারা ১ টা জিতছে, ১ টা হেরে গেছে। বাট বাকি যে ম্যাচগুলো তারা খেলছে এই সার্কেলে, সবগুলো তারা হোমে ছিল। একটা অ্যাডভান্টেজ তারা পাইছেই। অবশ্যই। সেই জায়গা থেকে তাদের কিন্তু ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো টিমের সাথে কিন্তু তাদের কিন্তু খেলতে হয়নি। এটা একটা রাইট। বিগ একটা অ্যাডভান্টেজ। এই আধুনিক এই টেস্ট ক্রিকেটে বাজবল ক্রিকেট যেখানে ইংল্যান্ড আবিষ্কার করে ফেলছে, সেই জায়গা থেকে তাদেরকে ফেস করতে না পারাটা আমার কাছে মনে হয় যে এটা একটা বেস্ট একটা অ্যাডভান্টেজ। বাট তারপরও সাউথ আফ্রিকার যদি আপনি ট্রানজেকশনটা দেখেন, লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে যদি আপনি দেখেন, লাস্ট ওয়ার্ল্ড কাপে ফাইনাল খেললো, ওয়ানডে ওয়ার্ল্ড কাপে, টি-20 ওয়ার্ল্ড কাপে ফাইনাল খেলছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কি বলবেন? কিন্তু কথাটা হচ্ছে তাদের ব্লান্ডার করার যে স্বভাবটা। এখন এই আজকে গতকালকের পর থেকে কিন্তু আমি দেখতেছিলাম যে হচ্ছে টুইটারে ইংল্যান্ড ক্রিকেট ফ্যানস বলেন বা অস্ট্রেলিয়া বলেন বা ইন্ডিয়া বলেন, এই ৩ দেশ থেকে যারা ফ্যান আছে তারা হচ্ছে অনেক ধরনের প্রশ্ন তুলতেছে। যে হচ্ছে ফরম্যাটটা নিয়ে যে সাউথ আফ্রিকার জন্য অনেক ইজি একটা ফরম্যাট ছিল। এজন্য তারা লাকের নৌকায় ভর করে আসলে চলে গিয়েছে। কিন্তু আমাদের জন্য জিনিসটা কঠিন হয়ে গিয়েছে। আপনি মানে পক্ষে বিপক্ষে হাজারো লজিক অনেক দিতে কথা পারেন। হবে। সেই কথা আসলে আমি যেতে চাই না। বাট এই লজিকে গেলে কিন্তু আমরা গতবার যখন ইন্ডিয়া যখন ফাইনাল খেলো, ইন্ডিয়া কিন্তু ম্যাক্সিমাম ম্যাচ হোম ট্র্যাকে খেলে। তারা কি করে যে সেনা কান্ট্রি গুলোকে নিয়ে গিয়ে স্পিন পিচ বানায়া জাস্ট উইন জাস্ট করতেছে। কিল দেম। রাইট। তো সেই জায়গা থেকে আসলে এখন ক্রিকেটটা এমন জায়গায় গেছে, যেকোনো টিমই চাইবে তাদের হোম অ্যাডভান্টেজটা নিতে। রাইট। আর ক্রিকেট সার্কেলটা আসলে এমনভাবে করা হয়েছে, এখানে প্রতি সার্কেলে আপনি সবার সাথে সবার খেলা এটা কোয়াইট ইম্পসিবল। কারণ এত বিজি স্কেডিউল এখন। টি-20 খেলতেছে, ওয়ানডে খেলতেছে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। কতগুলা এত ক্রিকেট এখানে আসলে এখন সবার সাথে সবার খেলাটা এটা কোয়াইট ইম্পসিবল। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আপনি যাই বলুন, আমার মনে হয় সাউথ আফ্রিকা লাস্ট ১ বছর ১.৫ বছর সাউথ আফ্রিকা যে ক্রিকেট খেলতেছে, সেই জায়গা থেকে তারা এই চ্যাম্পিয়নশিপের ফাইনালটা ডিজার্ভ করে। ডিজার্ভ করে অবশ্যই ভাই। তাদের কাছ থেকে ক্রেডিট কেড়ে নেওয়ার আসলে কিছু নাই এবং তাদের কাছ থেকে অবশ্যই শেখার অনেক কিছু আছে। অফকোর্স। তো আমরা আশা করি সেই জিনিসটা আমাদের ক্রিকেটে এপ্লাই করার চেষ্টা করব। পাইপলাইন গুলোকে আমরা স্ট্রং করার চেষ্টা করব। এবং লাস্ট প্রোগ্রাম শেষ করে ফেলবো। তার আগে আমি জয়সওয়ালের কাছে আরেকবার ফিরে যাবো। এটা নিয়ে অনেক কথা হচ্ছে। ইন্ডিয়ান ফ্যানরা, ইন্ডিয়ান মিডিয়া তারা বলছে যে জয়সওয়ালকে তার সাথে খুবই অন্যায় করা হইছে। হ্যাঁ? তার আউটটা এটা তারা কোনোভাবেই মানতে পারতেছে না। বাট রোহিত শর্মা, ইন্ডিয়ার ক্যাপ্টেন, তিনি কিন্তু যখন প্রেস কনফারেন্সে আসলেন, তিনি কিন্তু ক্লিয়ার বলে দিছে ক্লিয়ারলি এটা কিন্তু বলে সে দিছে। টাচ করছে। হুম। কিন্তু সেদিক থেকে আবার তাদের ক্রিকেটীয় লেজেন্ড গাভাস্কার কিন্তু গাভাস্কার। একটু অন্যরকম। গাভাস্কার আমাকে খুবই ডিসঅ্যাপয়েন্ট করছে। উনি লাস্ট এই সিরিজে যখন কিনা কন্টাসের ভেতর যখন বিরাট কোহলিকে যেভাবে ডিফেন্ড করতেছিলেন, মানে জাস্ট একটা প্লেয়ারের ডেবিউ হইছে ১৯ বছর ১৯ বছরের এবং যার আইডল কিনা বিরাট কোহলি। এখানে বলে যে বিরাট আমার আইডল। সেই আইডল যখন তার সাথে এইরকম একটা বিহেভিয়ার করে মাঠে, এবং ইন্ডিয়ান মিডিয়া বিশেষ করে সিনিয়র যে কমেন্টেটররা আছেন, এক্স প্লেয়াররা, সুনীল গাভাস্কার কিন্তু নট অনলি কমেন্টেটর, উনি কিন্তু ইন্ডিয়ান গ্রেট একজন ক্রিকেটার। ইতিহাসের একজন সেরা ক্রিকেটার। উনি যখন এইভাবে এত নগ্নভাবে যখন উনি এদিকে সাপোর্ট করে, আমার কাছে মনে হয় হি শুড টেক আ ব্রেক। হি ইজ নাও ওল্ড। বোল্ড হোক যাই হোক কথাটা আমার কাছে মনে হয় অ্যাকুরেট হুম। এবং আমি আপনার সাথে একমত পোষণ করতেছি। সো আমার কাছে মনে হয় যে আসলে ইন্ডিয়ান মিডিয়ারও আসলে উচিত কিছু জিনিস আসলে নিরপেক্ষভাবে দেখার, আপনার নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখার। যেমনটা হচ্ছে ডিসিশন এটা আপনি দেখতে পাচ্ছেন টেকনোলজি আপনাকে অলরেডি দেখায় দিছে। সো এখানে আসলে আপনার টেকনিক্যাল এরর থাকতে পারে। গাভাস্কার কেন ওইটাকে ধরে আছে? আই ডোন্ট নো। ব্যাপারটা বয়স হয়ে গিয়েছে। মেবি হি ইজ টু ওল্ড ফর নিউ ক্রিক। সো ফাহিম, খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ধন্যবাদ আপনাকে। সামনে আমরা নিশ্চয়ই আরো অনেক আড্ডা দিব। ইনশাআল্লাহ আমাদের রেগুলার আরো অনেক প্রোগ্রাম করব আমরা একসাথে। অবশ্যই অসংখ্য ধন্যবাদ জিডি স্পোর্টস এ আসার জন্য, এবং
দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমরা এই প্রোগ্রামটা এখানেই শেষ করছি এবং ইন্ডিয়ান ফ্যানদেরকে আমি বলবো জেএসএল এর যে আউটটা ছিল সে 100% আউট ছিল। এটা নিয়ে আসলে জল ঘোলা করার বা কান্নাকাটি করার কিছু নাই। জাস্ট টেক ইট ইজি ম্যান। আরেকটা ম্যাচ বাকি আছে, ইনশাল্লাহ আপনাদের জেএসএল ভালো কিছু করবে এবং জেএসএল খুবই ভালো একজন ক্রিকেটার, খুবই সম্ভাবনা একজন ক্রিকেটার। আমরা জেএসএল এর থেকে ভালো ভালো ইনিংস দেখবো সেই প্রত্যাশা রেখে। এবং বাংলাদেশে কিন্তু বিপিএল শুরু হয়ে গেছে, বিপিএল চলছে, বিপিএল এর ম্যাচগুলো আপনারা দেখুন, ক্রিকেট এনজয় করুন, ক্রিকেটের সাথে থাকুন এবং জিডি স্পোর্টস এবং ফাহিমের সাথে থাকুন।